বেশি গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নের উত্তর করার জন্য তিনটি জিনিস শিখতে হয়: ফ্লোচার্ট, অ্যালগরিদম আর হচ্ছে প্রোগ্রাম। তো অনন্য ক্লাসেও তোমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট শিখছো, কিন্তু আজকের ক্লাসটি কেন বেশি গুরুত্বপূর্ণ? পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে তার বেশির অংশ হলো এই ধারা কেন্দ্রিক প্রশ্নগুলো করে থাকি। তো আজকের ক্লাসে যে কোনো ধারার, মানে জাস্ট মনোযোগ সহকারে এই ক্লাসটি করলে তুমি যে কোনো ধারার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট 100% পারবে। প্রয়োজন আমি তোমাদের সাথে একটু মজা করে একটা ভিন্ন ধরনের একটা গল্প বলে, চা বানানোর একটা গল্প বলে এই ফ্লোচার্টটা বুঝাবো, যাতে ধরো অনেক সময় প্র্যাকটিস না থাকলে ভুলে যাও। তো সেক্ষেত্রে এই সম্ভাবনাটা কমে যাবে, অর্থাৎ ভুলবা না, সারা জীবন মনে থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে মনোযোগ সহকারে ক্লাসটি করো। তো আমি এই পাশটায় প্রথমে এই ফ্লোচার্টটা বুঝাই, যাতে আমি সহজে তোমাদের অ্যালগরিদমটি বুঝাতে পারবো। তো আমি প্রথমে প্রথমটা করাচ্ছি, আরো একটা দেওয়া আছে, দুইটা উদাহরণস্বরূপ দেওয়া আছে। আমি দুইটা বোঝানোর পরে আমি আরো প্রশ্ন পরিবর্তন করে দেবো, তবে সেগুলো পারবে, সমস্যা নাই। জাস্ট শুধু একটু ক্লাসটি মনোযোগ সহকারে করলেই পারবে। তো যে কোনো ফ্লো চার্টে প্রথমে হচ্ছে আমরা শুরু করব। তো শুরু প্রতীকটা কেমন মনে আছে? এর আগের ক্লাসগুলো যারা করছো, শুরু প্রতীক হচ্ছে একটু ডিম আকৃতি, এর ভিতর আমরা লিখবো স্টার্ট। তুমি বাংলায় লিখতে পারো শুরু করি, কোনো সমস্যা নাই। আমরা ইংরেজিতে লিখলাম, যেহেতু ইংরেজিতে অল্প সংখ্যা লিখলে হয়ে যায়। তো স্টার্ট, এরপর হচ্ছে আমরা শুরু করলাম। তারপর হচ্ছে ইনপুটের ঘর। তো ইনপুটের ঘর হচ্ছে সামন্তরিক, এইখানে লিখবো ইনপুট এন, কারণ হচ্ছে আমাদের এই ধারাটির এনতম পদ ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট করতে বলছে। আমরা ফ্লো চার্টটি এই পাশে করতেছি, এই পাশটা দেখে দেখে আমরা অ্যালগরিদমটি লিখবো। তো প্রথমে শুরু করছি, তারপরে ইনপুট এন। এখন প্রক্রিয়াকরণের ঘর। তো এই প্রক্রিয়াকরণ ঘরের ভিতর আমরা লিখবো হচ্ছে এস সমান সমান 0, আই সমান সমান প্রথম পদ। প্রথম পদ বলতে পরীক্ষার হলে যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের প্রথম পদ কত তুমি সেটা লক্ষ্য করবা। যেমন আমরা যে অঙ্কটা করতেছি, এই অঙ্কের প্রথম পদ হচ্ছে 1, তার মানে এখানে শুধু 1 হবে। আমি কেন এরকম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাচ্ছি, ধরো আমি যখন এই প্রশ্নটি পরিবর্তন করে আরেকটা প্রশ্ন দিব, তখন কিন্তু সব পরিবর্তন হবে না, জাস্ট দুই একটা জায়গায় পরিবর্তন হবে। এই কারণে কিন্তু আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। যেমন ধরো এই ধারাটি যদি 1 2 3 না থেকে ধরো 2 3 4, তাহলে এখানে কিন্তু 2 হইতো, আর সব কিন্তু এক হইতো, কোনো পরিবর্তন হইতো না। আর এস সমান সমান 0, মানে এস মানে হচ্ছে সাম, যোগফল। তো আমরা এখনো যোগফল পাইনি, কোনো কিছুই পাইনি, তাই 0 ধরে করতেছি। এটা তুমিও সবসময় এস সমান সমান 0 ধরে করবা। আচ্ছা, এরপরে আবার একটা প্রক্রিয়াকরণ ঘর, সূত্র এখানে বসাবো। সূত্রটা হচ্ছে এস সমান সমান এস প্লাস আই, অর্থাৎ এস হলো সাম। তো সামের বের করার সূত্র হচ্ছে এস প্লাস 0। এস সমান সমান কত? 0। আর এই আই হলো এই চলকের মান, এই চলকগুলোর মান। ওকে, আর আয়ের মান বের করবো হলো আই সমান সমান আই প্লাস ব্যবধান, মানে এই ধারাটির, এই যে আমরা যে অঙ্কটি করতেছি, এই ধারাটির পার্থক্য কত করে করে করে। দেখো পার্থক্য 1 করে করে, মানে 1 আর 2 এর পার্থক্য 1, 2 আর 3 এর পার্থক্য 1, তাহলে এই ধারাটির পার্থক্য কত করে করে? 1 করে করে। তাহলে এই জায়গাগুলো ব্যবধানটা লিখতে হয়। যেমন আমি যদি নিচের প্রশ্নটি করাইতাম, তাহলে এখানে দেখো 2 আর 5 এর পার্থক্য কত? 3, তাহলে এখানে কিন্তু 3 হইতো। বুঝতে হবে, সব পরিবর্তন হবে না, জাস্ট শুধু এতটুকুই পরিবর্তন হয়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তুমি সংযোগ দিবা। সংযোগ দেওয়ার পর সিদ্ধান্ত নিবা। সিদ্ধান্তর ঘর মনে আছে? রম্বস। এই সিদ্ধান্তর ঘরে তুমি লিখবা যে আয়ের মান এন এর থেকে ছোট বা সমান। এই জায়গায় অনেকের একটা সমস্যা আছে, প্রশ্ন আছে যে স্যার ইয়েস নো কোন দিকে হবে, ইয়েস নো কোন দিকে হবে। তো আমি সেই ইয়েস নো কিভাবে হবে সেই জিনিসটা আজকের এই ক্লাসে তোমাদের পরিষ্কার করে দিচ্ছি। আমার মনে হয় না এরপরে আর কখনো ভুল হবে। ধরো ইয়েস নোর ব্যাপারটা হলো এরকম, আমরা কিন্তু এখানে এখন প্রিন্ট এস দিব। প্রিন্ট এস অর্থাৎ আবার ওই যে ইনপুট আর আউটপুটের ঘরে কই, এরপরে কি করব? শেষ করব। দেখা যায় ক্যামেরায়, কি দেখা যায়? সম্পূর্ণ দেখা যায় নাকি নিচে হয়ে যাচ্ছে বেশি? ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার ইয়েস নোর যে ব্যাপারটা, যে স্যার এইখানে অনেক জায়গায় ইয়েস, এই জায়গায় নো লেখে, এটা কারণটা কি? আচ্ছা, যদি এই চিহ্নটা এইভাবে থাকে, এইভাবে থাকে, তাহলে এইখানে হয় ইয়েস, এইখানে হয় নো। যদি যদি এই চিহ্নটা তুমি এইভাবে দাও, মানে এন এর চাইতে আয়ের মান ছোট বা সমান, যদি এই চিহ্নটা এরকম দাও, তাহলে উপরে হবে ইয়েস, নিচে হবে নো। তো বেশিরভাগ বইয়ে এবং বেশিরভাগ তোমার বইয়ের সমাধানটা এইভাবেই করা, অর্থাৎ এন এর চাইতে আয়ের মান ছোট বা সমান, এই কন্ডিশন, এই শর্ত যদি মেনে চলে, তাহলে ইয়েস হবে এইখানে আর নো হবে এইখানে। মাথায় রেখো হ্যাঁ, আজকের পর থেকে। আর যদি তুমি চিহ্ন পরিবর্তন করে দাও, চিহ্ন পরিবর্তন করে দিলে ইয়েস নো উল্টে যাবে, ঘুরে যাবে। এখন তোমার কাছে সবকিছু, যে তুমি আসলে কিভাবে দিবা।
তাহলে এন এর চাইতে আই এর মান ছোট বা সমান হলে ইয়েস হবে উপরে, নো হবে নিচে। আমি মনে হয় একটা ক্লাসে ভুলবশত এটা উল্টাই লিখছিলাম, আসলে আমার মিস্টেক হয়ে গেছিল, কিন্তু আজকে সঠিক করে দিলাম। ওকে, তো এই হচ্ছে হলো এই উপরের ধারাটির ফ্লো চার্ট। এবার ধর আমি যদি নিচের অ্যালগরিদমটা পড়ে যাই, নিচের এই ধারাটির যদি ফ্লো চার্ট করতে বলি তাহলে কি পরিবর্তন হতে পারে? এখানে স্কোয়ার আছে, মনে করে স্কোয়ার নাই। স্কোয়ার থাকলে তোমরা ভয় পাচ্ছ। আচ্ছা, স্কোয়ার নাই, আমি যদি বলি এবার এই ধারাটির ফ্লো চার্ট করো তাহলে কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন না, জাস্ট শুধু সামান্য একটু পরিবর্তন। এখানে প্রথম পদ কত? 2, তাহলে আই সমান সমান চলক আই সমান সমান 2। ব্যবধান কত? এই ধারাটির ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 3 করে করে, তাহলে ব্যবধান হচ্ছে 3। আর কোন জায়গায় কোনো হাত দেওয়া লাগবে না, হয়ে গেল। দেখছো? আচ্ছা ধরো এই যে আমি তো উপরেরটা করাচ্ছিলাম আর কি, এবার স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার থাকলে কি হবে? মানে স্কোয়ার না থাকলে তো বুঝছো ব্যাপারটা কি হয়েছে, কি পরিবর্তন হয়েছে। একটা ফ্লো চার্ট, জাস্ট এই ফ্লো চার্টটা মনে রাখলে তুমি যত ধরনের ধারা আছে সব ফ্লো চার্ট পারবে। তুমি এত বলতে পারো স্যার এইভাবে তো বইতে নাই। বইতে যে জিনিসটা সেটা আমি সহজ করে উপস্থাপন করছি, কয়েকটা বই ঘাটাঘাটি করে। এইটা হলো সব থেকে সহজ। মানে বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে করছে, কিন্তু এইটাও ভুল না, তাদেরও ভুল না। অর্থাৎ তুমি যাতে সহজে মনে রাখতে পারো, সেই সবচাইতে যেটা সহজ সেটা আমি তোমাকে শেখালাম। তোমার ভিতরে সন্দেহ থাকতে পারে, স্যার আমাদের কলেজের স্যার তো অন্যভাবে করেছে, তোমাদের কলেজের স্যার হয়তো অন্য বই ফলো করছে, আর এক স্যার অন্য বই ফলো করছে, কিন্তু আমি কয়েকটা বই মিলে এইটা দিলাম, এটা কোনো ভুল না, কেউ ভুল ধরতে পারবে না। ওকে, তার মানে তুমি এই সহজটাই অ্যাপ্লাই করবা পরীক্ষার হলে, কোনো সমস্যা নাই। আমার কাছে তোমাদের আগের ব্যাচে যারা পড়ছে তারা পড়েও কেউ সর্বোচ্চ নম্বর পাইছে, কেউ এ প্লাস পাইছে, কেউ এ পাইছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত শুনি না যে কেউ খারাপ করছে। তো আশা করি তোমাদেরও খারাপ হবে না, তোমরা অনেক ভালো করতে পারবা। আচ্ছা, যেটি বলছিলাম যে স্কোয়ার থাকলে কি পরিবর্তন হবে? স্কোয়ার থাকলে কোনো পরিবর্তন না। ধরো যদি স্কোয়ার থাকে তাহলে শুধু একটা আই বাড়বে। মানে এই যে এগুলো তো চলকের উপর স্কোয়ার, তো চলক আই সমান সমান 2, তো এখানে আমরা আরেকটা এই যে আই এর উপর স্কোয়ার দিতে পারি না, কারণ কম্পিউটার এই আই এটা বোঝে না। কম্পিউটার হচ্ছে এই স্কোয়ার মানে আই কয়টা গুণ, 2 বার গুণ। এই জন্য আই কয়টা হইলো? 2টা হইলো। আশা করি বুঝতে পারছো। যদি ধরো স্কোয়ার না থেকে পাওয়ার কিউব থাকতো তাহলে এখানে 3টে আই হইতো। অনেকে আবার আছে যে এখানে তোমার স্কোয়ার দিয়ে দাও, না না খবরদার দিবা না। আই আই যদি স্কোয়ার থাকে তাহলে কি হবে? ওই আই বাড়বে, যদি পাওয়ার থাকে আরেকটা বাড়বে, যদি পাওয়ার 4 থাকে তাহলে আরেকটা হবে। এছাড়া কিন্তু কোথাও কোনো পরিবর্তন হবে না। বুঝছো ব্যাপারটা কি বলছি? প্লিজ এই বেসিক ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে, যাতে পরবর্তীতে যখন আমি লাইভ ক্লাসে যাব সেইগুলো যেন তুমি ভালো করে বোঝো। আর এই বেসিক ক্লাস কিন্তু ফাঁকি দিলে লাইভ ক্লাস বুঝবে না। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটাই করি। এই যে এই নিচেরটার ফ্লো চার্ট হয়ে গেল। এবার ধরো যদি এই এন না থেকে, ধরো উপরেরটার এন না থেকে যদি 100 থাকতো তাহলে কি হইতো? আমি যদি উপরেরটা আবার আবার ব্যাগে আসি, প্রথম পদ কত? 1, তাহলে এখানে 1 হইতো। স্কোয়ার নাই, তার মানে 2টাই হবে না, একটাই হবে। ব্যবধান কত? 1, তার মানে এখানে 3 হবে না, 1 হবে। সব সেম, কিন্তু এবার এন লেখে নাই, কত লেখছে? 100। তাহলে কি হবে? তাহলে এই জায়গায় এন হবে না, এই জায়গায় 100 হবে। তুমি চাইলে এই জায়গায় এন সমান 100 দিতে পারো বা শুধু এন দিতে পারো, কোনো ভুল নাই। কিন্তু এই জায়গায় এন দেওয়া যাবে না। তখন এই শর্ট কন্ডিশন হচ্ছে 100 চাইতে আয়ের মান ছোট বা সমান, উপরে ইয়েস নিচে নো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এই হচ্ছে হলো যে কোনো ধারার ফ্লো চার্ট। তো আমি এখন যদি একটা ধারা লিখি, তারপরে আমি অ্যালগরিদমে আসতেছি। আচ্ছা, আমি ধর একটা ধারা দিই, আমি ধারা দিলাম হচ্ছে 4 6 8 ডট 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 প্লাস এন। এই ধারাটির ফ্লো চার্ট করো তো। আচ্ছা, এইটা দেখবা না, এটা দেখবা না, তোমরা করো, আমি আমি ঢেকে রাখতেছি, করো প্লিজ, ফাঁকি দিও না, করো তো, দেখি তো পারো কি। করার সাথে সাথে আমি এখনই আবার সমাধান করে তো আমার সাথে মিলাবে। আচ্ছা করো, সবাই করো। ওকে, ভিডিওটি পজ করে করো। আমি ধরে নিলাম তুমি করছো, এবার আমার সাথে মিলাও। এইটার যদি ফ্লো চার্ট পরীক্ষা আসে বা তোমার বইতে অনেক প্রশ্ন আছে এরকম যদি আসে, তুমি কি করবা? তো এই জায়গায় প্রথম পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে কত? 4 দিলাম। 4 ব্যবধান কত? ব্যবধান 2 করে করে, তাহলে এখানে ব্যবধান হচ্ছে 2 হয়ে গেল। আর এখানে তো এন আছে, 100 হবে না, এন হবে। দেখো তো আমার সাথে মিলছে কিনা, মানে এইটার এই ধারাটির ফ্লো চার্ট। আর তুমি যেটা মাত্র যেটা করছো সেটা মিলছে কিনা। আচ্ছা, যদি ধরো তুমি দেখা লাগছে বা খাতা উল্টানো লাগছে বা আমার ভিডিও দেখা লাগছে, তাহলে তুমি কি করবা? তুমি একটু প্রয়োজনে চোখ বন্ধ করে এটাকে এই যে ফ্লো চার্টের যেই একটা ডিজাইন, এই ডিজাইনটা তুমি 1-2 বার লেখার চেষ্টা করো, দেখো তো পারো কিনা। যদি তাও না পারো, আমি ওই যে বলছিলাম যে একটা গল্প আকারে বুঝাবো, যাতে কখনোই না ভুলে যাও। ধরো একটা চা বানানোর গল্প শুনাই। আচ্ছা ধরো তুমি চা বানাবা, তো প্রথমে কি করবা? শুরু করবা, যে কোনো কাজ তো প্রথমে শুরু করতে হয়, শুরু করি। আচ্ছা, এবার বলো চা বানাইতে কি কি লাগবে, সেগুলো গ্রহণ করবা। মানে এটা তো ইনপুটের ঘরে
হলো যেগুলো প্রয়োজন সেগুলো গ্রহণ করবো। আমরা প্রথমে কাজটা শুরু করলাম, এরপর গ্রহণ করবো। আচ্ছা, চা বানাইতে কি লাগে? ধরো চা পাতি, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে কি চিনি, তারপর হচ্ছে কেটলি ইত্যাদি। আচ্ছা, বুঝে নিও। আচ্ছা, এরপরে শুরু করলাম, গ্রহণ করলাম, তারপর প্রক্রিয়াকরণ। এবার কি করব বলো তো? এবার হচ্ছে আচ্ছা, আজানটা শেষ হয়ে না, ওকে, আজানটা শেষ হয়ে না। আচ্ছা দেখো, আজান শেষ হয়ে গেছে। যা বলছিলাম, প্রথমে আমরা গ্রহণ করলাম, এখন হচ্ছে প্রক্রিয়াকরণ মানে প্রসেসিং। এই চা বানাইতে কি করতে হবে? আমরা লিখলাম যে কেটলি হিটারে বসাই। লিখলাম মানে কেটলি হিটারে মানে কি? চুলা। কেটলি হিটারে বসাই। আচ্ছা, বুঝে নিও। এরপরে আবার প্রক্রিয়াকরণ, ওই যে প্রথমে শুরু শুরু ইনপুট ইনপুট, প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ, আবার প্রক্রিয়া। এখানে কি লিখি? এখানে লিখলাম যে সুইচ অন করে অপেক্ষা করি। সুইচ অন করে অপেক্ষা করি মানে সুইচ অন করে সংযোগ দিলাম, ওই যে সংযোগ। এবার আমরা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্ততে কি লিখবো? সিদ্ধান্ততে লিখবো পানি কি গরম হয়েছে? পানি কি গরম হয়েছে? আচ্ছা, দেখো, পানি কি গরম, তুমি যখন চা বানাবা, তোমরা জানো যে চা বানাইতে হলে পানি যত বেশি গরম হয়, মানে যত বেশি ফোটে, চাটা ঠিক তত বেশি মজা হয়। তো এখানে আমরা সুইচ অন করে মানে কেটলি হিটারে বসায় সুইচ অন করে অপেক্ষা আছি। এবার আমরা একটু সিদ্ধান্ত নিব, পানি কি গরম হয়েছে? যদি হয় তাহলে চা কাপে ঢালবো, যদি পানি গরম না হয় তাহলে আবার অপেক্ষা করব। তাহলে এই যে ব্যাপারটা এরকম, পানি কি গরম হয়েছে, যদি না হয় তাহলে এই যে আমরা আবার ফিরে গেলাম, অপেক্ষা করলাম। আর যদি পানি গরম হয় তাহলে আমরা কি করব? চা কাপে ঢালবো। এখানে লিখে দিলাম চা কাপে ঢালি। শেষ। আচ্ছা, চা কাপে ঢালার পর তার কোনো কাজ নাই, শেষ হয়ে গেল। তাহলে কি করি? শেষ করি। আশা করি বুঝতে পারছো। তো আমি আমি এটা জাস্ট মজা করলাম, মজা করে কেন তোমাদেরকে বললাম, ওই যে তুমি ধরো প্র্যাকটিসের পর না থাকলে ভুলে যাইতে পারো, যাতে তুমি ভুলে না যাও, ভবিষ্যতে যেন আবার মনে পড়ে। পরীক্ষার হলে গেছো, এই ফরম্যাটটা তুমি ভুলে গেছো, চোখ বন্ধ করে মনে করবা স্যার শিখাইছিল যে চা বানানোর মাধ্যমে ফ্লো চার্টটা, আচ্ছা চা বানাইতে যেন কিভাবে কিভাবে করি, জাস্ট তুমি তখনই মনে পড়ে যাবে এই ফরম্যাটটা। আর যদি কোনো শিক্ষার্থীর এই ফরম্যাটটা মনে পড়ে যায়, তখন কিন্তু অনায়াসে সে যে কোনো ধারার ফ্লো চার্ট করতে পারবে। জাস্ট একটু মজা করলাম তোমাদের সাথে। তো এখন আমি এই যে এই ফ্লো চার্টটার অ্যালগরিদমটা করে দেবো, আর ওই ওই একটা অ্যালগরিদম দিয়ে আবার তুমি সকল সকল ধারার অঙ্কের অ্যালগরিদম তুমি করবে, ঠিক যেভাবে আমি একটা ফ্লো চার্ট দিয়ে যে কোনো প্রশ্নের ফ্লো চার্ট সমাধান করা শেখাইছি, ঠিক একটা অ্যালগরিদম দিয়ে আমি শেখাবো। তো আমি এখানে লিখলাম অ্যালগরিদম। তো তোমরা জানো যে অ্যালগরিদম লেখে কিভাবে বলো তো? ধাপ আকারে। ধাপ এক শুরু করি, ধাপ এক শুরু করি, মানে এই যে এখানে স্টার্ট আছে, স্টার্টটা আমরা লিখলাম, শুরু করি। আচ্ছা, এরপরে ধাপ দুই। ধাপ দুইয়ে কি লিখবা? ধরো এইটাই করে দিচ্ছি যেটা এখানে আছে। প্রথম পদ 4, সেটা তো মুছে ফেলছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা একদম প্রথম থেকে শুরু করি। এন, প্রথম পদ হচ্ছে, প্রথমটা করি, এই যে এইটা। প্রথম পদ হচ্ছে 1, 1 লিখলাম, ব্যবধান 1, আমরা 1 লিখলাম। এখানে এন দেওয়া আছে, এখানে এনও দেওয়া আছে, ওকে। আচ্ছা, তাহলে ধাপ 1 শুরু করি। ধাপ 2, এন এর মান ইনপুট করি। আমি এরপর পরিবর্তন করে দেবো, এন এর মান ইনপুট করি। আচ্ছা, এরপর হচ্ছে ধাপ 3। ধাপ 3-এ জাস্ট তুমি এটা লিখে লিখবা, মানে এই যে ধাপ 3-এ কি আছে? যোগফল এর সমান 0 এবং চলক আই সমান 1 ধরছি, এটাই লিখবো। আমরা লিখবো চলক আই সমান 1 এবং যোগফল এর সমান 0 ধরি। আচ্ছা, এরপরে ধাপ 4। আচ্ছা, ধাপ 4-এ কি আছে? এই সূত্র দুটি লিখে লিখবা, নির্ণয় করি। এর সমান সমান এস প্লাস আই এবং আই সমান সমান আই প্লাস ব্যবধান, ব্যবধান কত? 1, 1 নির্ণয় করি, নির্ণয় করি, ওকে। আচ্ছা, এরপরে ধাপ 5। আমি একটু দ্রুত ফাস্ট লিখতেছি, কারণ সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, ক্লাস অনেক বেশি বড় করা যাবে না। আচ্ছা, ধাপ 5 কোথায়? এই যে ধাপ 1 লিখে ফেলছি, ধাপ 2 লিখে ফেলছি, ধাপ 3 লিখে ফেলছি, ধাপ 4 হয়ে গেছে। ধাপ 5 হচ্ছে এই যে, কারণ এটা হচ্ছে সরি, এটা হচ্ছে সংযোগ। সংযোগের ব্যাখ্যা কিন্তু অ্যালগরিদমে দেওয়া লাগে না, এর আগের ক্লাসও বলছি। তো আমরা ধাপ 5 হলো এইটার ব্যাখ্যাটা লিখবো। তো এখানে আমরা কি লিখবো? যদি এমন হয়, মানে যদি এমন হয়, দেখো, যদি এমন হয়, বাংলায় আবার লিখবো না, মানে যদি মানে এমন হয়, ওকে। যদি আয়ে মানে এন এর মান আয়ের থেকে ছোট বা সমান হয়, মানে যদি এমন হয়, তাহলে তাহলে 6 নং ধাপে, যে 6 নং ধাপে গমন করি। তাহলে 6 নং ধাপে
গমন করি। অন্যথায় অন্যথায় মানে যদি এমন না হয়, তাহলে যদি এমন না হয় অত না লিখে লিখলাম অন্যথায়। অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই। ওকে, তাহলে যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই। অন্যথায় মানে যদি এরকম না হয় তাহলে 4 নং ধাপে ফিরে যাই। তাহলে ধাপ 5 হয়ে গেল। এবার ধাপ 6। ধাপ 6 হলো কি, ওই যে প্রিন্ট এস, মানে এস এর মান প্রিন্ট করি বা যোগফল বের করি, যোগফল প্রিন্ট করি, যে যা লেখো। তাহলে তুমি এখানে লিখতে পারো যে যোগফল প্রিন্ট করি বা ফলাফল প্রিন্ট করি, একদম কমন কথাটা লেখো, ফলাফল প্রিন্ট করি। ধাপ 7, ধাপ 7-এ লেখো শেষ করি। হয়ে গেল। তো এই একটা ফরম্যাট দিয়ে, একটা অ্যালগরিদমের ফরম্যাট দিয়ে তুমি সব করবা। এবার ধরো এই উপরেরটা আমি শিখাইলাম না, আমি নিচেরটা শিখাবো। আচ্ছা, নিচের আমি স্কোয়ার কিউব টিউব সব মুছে দিলাম। কি আছে দেখো তো, 2 + 5 + 8 ডট 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 n। এখন যদি বলি যে এইটার অ্যালগরিদমটা করো, তাহলে এই যে যে অ্যালগরিদমটা দেখতে পাচ্ছ এইটাই হবে, এর কোনো পরিবর্তন নাই। প্রথম পদ কত 2, তাহলে আমাদের চলক i = 2ই হবে। ব্যবধান কত 3, তাহলে চলক i = i + 1 হবে না, এবার হবে 3। আর কোনো জায়গায় কোনো হাত দিব না। আচ্ছা, এবার ধরো স্কোয়ার দেওয়া ছিল, ধরো স্কোয়ার দিলাম। স্কোয়ার থাকার ফলে এবার এই অ্যালগরিদমে কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন না, কোনো জায়গায় কোনো পরিবর্তন না, জাস্ট শুধু একটা আই বেড়ে যাবে। হয়ে গেল। তার মানে এই একটা একটা অ্যালগরিদম যদি তুমি মনে রাখতে পারো, এটা কিন্তু অনেক কঠিন না। তুমি একবার দুবার লেখো, দেখো তোমার মনে পড়ে যাবে। তো এই একটা অ্যালগরিদম যদি মনে রাখতে পারো, তাহলে এই ধরনের যত ধারা প্রশ্ন তোমার বইতে আছে তুমি সব করতে পারবা। তো এটা তো বেসিক ক্লাস। বেসিক ক্লাস আমি তোমাদের এগুলো শেখাচ্ছি, লাইভ ক্লাস আমি তোমাদের প্র্যাকটিস করাবো। কিন্তু বেসিক ক্লাস যদি কেউ ফাঁকি দাও তাহলে কিন্তু সে পারবে না। তাহলে দেখো তো তোমরা, এবার আমি একটা লিখি, সেটা পারো কিনা। আচ্ছা, আমি একটা ধারা দিই, দেখো তো। আচ্ছা, ধারা দিলাম হচ্ছে 2, 6, 10 ডট 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 প্লাস n। আচ্ছা, বললাম এই ধারাটির অ্যালগরিদমটা লেখো। আচ্ছা, এটা কেউ দেখবা না, লেখো তো। প্রথমে ধাপ 1 শুরু করি, ধাপ 2-এ n এর মান ইনপুট করি, লেখো তো। ধাপ 3-এ চলক i সমান, আমি বলবো কেন, আমি বলবো না, তোমরা লেখো। আচ্ছা, তোমরা লেখো আগে, তারপর আমি বলবো। ওকে ওকে। আচ্ছা, তো আমি ধরে নিলাম তোমরা লেখছো, ভিডিওটি পজ করে। ওকে। আচ্ছা, এইবার এই ধারাটি অ্যালগরিদম কি হতে পারে? একেবারেই সেম। শুরু করি, ধাপ 1 শুরু করি, ধাপ 2 n এর মান ইনপুট করি, কোনো পরিবর্তন নাই। ধাপ 3 চলক i = 2 এবং যোগফলের সমান 0 ধরি, এখানে 2 আছে, 2ই, পরিবর্তন নাই। ধাপ 4-এ s = s + i নির্ণয়, i শুধু, যেহেতু স্কয়ার নাই, শুধু i, s = s + i এবং i = i + 3 হবে না, এবার 4 হবে, কারণ 4 করে করে ব্যবধান। এত নির্ণয় করি। ওকে, এখানেও কোনো পরিবর্তন নাই। যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই। ধাপ 6-এ ফলাফল প্রিন্ট করি, ধাপ 7-এ শেষ করি। আশা করি আমার সাথে তোমাদের মিলে গেছে। তো এই একটা ক্লাসে যে কোনো ধারার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমার মনে হয় আমি তোমাদের শেখাতে পারছি। এবং এই ক্লাসটা যদি কেউ মানে কম বুঝে থাকো, সে প্রয়োজন আবার আবার শুরু থেকে দেখো, আবার শুরু থেকে তো একবার দেখো হয়ে যাবে। আর আমার মনে হয় না যে সমস্যার কথা, যেভাবে ভেঙে ভেঙে বোঝাইছি। আর সামনে তো লাইভ ক্লাসে প্র্যাকটিস করাবোই। আর যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকে যারা আইসিটি তে দুর্বল বা ভালো করতে চায়, তোমরা চাইলে আমার কাছে তাদের ভর্তি করে দিতে পারো। ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা হবে না, যেমন তোমাদের হচ্ছে না, তাদেরও এরকম সমস্যা থাকবে না। ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।